সবাইকে আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক প্রতারক। ভুয়া ভিসা আর টিকিটের ফাঁদ পাতেন আলী আহমেদ ওরফে বাবু ফরাজি। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ইয়াসিন আলীর যাওয়ার কথা ছিল আলবেনিয়া, অথচ তাকে নিয়ে যাওয়া হয় আলবেনিয়া থেকে ৭,৫০০ কিলোমিটার দূরের শ্রীলঙ্কায়। ইয়াসিনকে আলবেনিয়া পাঠানোর নামে শ্রীলঙ্কা নিয়ে যান আলী আহমেদ বাবু ওরফে বাবু ফরাজি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামে পাশাপাশি বাড়ি তাদের। পৃথিবীর নানা প্রান্তের লোক পাঠানোর ফাঁদ পাতেন বাবু। ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে হাতিয়ে নিয়েছেন ৭ পরিবারের অর্ধ কোটি টাকা। 4টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম। এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয়। টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। হঠাৎ করেই দালান তুলতে শুরু করেছিলেন বাবু ফরাজি। নির্মাণাধীন পড়ে আছে বেশ কিছু ঘর। বাড়িতে পরিবারের সবাই থাকলেও পালিয়ে বেড়াচ্ছেন তিনি। দায় নিতে চান না পরিবারের কেউই। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিয়েছে। তার ফ্যামিলিকে বললে এই সেই এদিক সেদিক, অথচ যখন টাকা নেয় তখন কিন্তু সে বাড়িতেই ছিল। বাড়িতে থেকে বাড়িঘর করছে, মা ভাই বোন সবাইকে নিয়ে খাইছে, চলছে। বউরে সরায় এখন নিজে পালায় আছে। বাবুর বিদেশ পাঠানোর কথায় সব বিলিয়ে সর্বশান্ত টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামের অনেকে। প্রতি পরিবার থেকে 5 থেকে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। বিভিন্ন দেশের ভুয়া ভিসা দিতেন, উল্লেখ থাকতো চাকরির কথাও। গ্রামের লোকদের বোকা বানাতে কপি করা থাকতো সিলমোহর। টাকাও দেয় না, বিদেশে নিচ্ছে না, অনেকে দেশ বাড়িও ছাড়ছে এই টাকার জন্য। আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি, ও 50,000 টাকা দিই, কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয়, এই কাগজটা ভুয়া। বারবার সালিশে ফেরত পাওয়া যায়নি টাকা। টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পরিবার। এরপরই গা ঢাকা দিয়েছেন আলী আহমেদ বাবু। ও তো আগের দেশে টাকা, ও আগে 10.5 লক্ষ দেওয়া হয়ে গেছে। খুব সম্ভব এয়ারপোর্টে নিয়েছিল, নিয়ে টিয়ে ঘুরে টুরইয়া বিষে হয় নাই, এটা হয় নাই, টেটা হয় নাই, ওই এনতে চলে আইছে। তারপরে তো এই যে পলাইছে, আর তার খোঁজ খবর নাই। ক্যামেরায় বক্তব্য দিতে না চাইলেও ফোনে তদন্তকারী কর্মকর্তা জানালেন বাবু ফরাজির বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। আপনারা দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। শরীফ ফারুকি, যমুনা নিউজ। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে প্রায় 400 বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার ভোরে বুকিত বিন্তাং এলাকায় চালানো হয় এই অভিযান। এ সময় বিভিন্ন দেশের 770 জনকে আটক করে অভিবাসন বিভাগ। এর মধ্যে 394 জনই বাংলাদেশি। এছাড়াও আটককৃতদের মধ্যে মিয়ানমারের 235, নেপালের 72, ভারতের 58 এবং ইন্দোনেশিয়ার 17 জন রয়েছেন। কর্তৃপক্ষ জানায় তাদের বেশিরভাগেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ। বৈধ কাগজপত্র বা অনুমতি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তারা। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রস্তাবটি পাঠানো হয় মার্কিন সিনেটে। পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে। বিষয়গুলো জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ব্রেন্ট বর্তমানে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর ছিলেন। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে 2022 সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 2002 সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি হিউস্টন এবং নিউ ইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। সুইজারল্যান্ডে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ডাভোস এসএমই গ্লোবাল বিজনেস সামিট। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার প্রায় 50 দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন এই বাণিজ্য সম্মেলনে। 3 সেপ্টেম্বর শুরু হওয়া সম্মেলনের পর্দা নামবে 5 সেপ্টেম্বর। এর আগে অতিথিদের জুরিখ বিমানবন্দরে স্বাগত জানান সুইজারল্যান্ড ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারপাসের সিইও এবং গ্লোবাল এসএমইর প্রতিষ্ঠাতা সভাপতি আনিস খান। এ সময় বিমানবন্দরের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। Welcome to Switzerland.
we are now launching the Global SME Summit in its inaugural edition. We are very happy to welcome you. আশা করি এই সামিট will be successful for us, for everybody, small, medium enterprise. যারাই আমাদের সাথে জয়েন করতেছেন, আশা করতেছি আপনারা আসবেন আমাদের এই সামিটে। ফ্যাসিস্ট শাসনের সময় প্রতি বছর 1,90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ফ্রাসোয়া ভালেরিয়ানের সঙ্গে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা। অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান ডক্টর ইউনূস। টাকা পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বিদ্যমান আর্থিক ব্যবস্থা বিলিয়ন বিলিয়ন ডলার অফশোর সেফ হেভেন ও অনেক উন্নত দেশে পাচার রোধ করতে ব্যর্থ হয়েছে। চুরি করার টাকা বিভিন্ন সুবিধাভোগীদের মাধ্যমে বৈধতা পাচ্ছে। টিআই প্রধান চুরি করা সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। বাংলাদেশি কারখানাগুলোতে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করেছে জাপানি সংসদের সদস্যদের একটি প্রতিনিধি দল। বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। তবে আরও অগ্রগতির জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে দেশটিকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ। আসিয়ান সংস্থা রোহিঙ্গা সংকট নিয়ে নতুন সম্মেলনের প্রস্তাব করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এপিএইচ এর একটি প্রতিনিধি দল এই প্রস্তাব তুলে ধরে। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের প্ল্যাটফর্ম আসিয়ান পার্লামেন্টেরিয়ানস ফর হিউম্যান রাইটস বুধবার প্রস্তাব করেছে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ, চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা উচিত। আসিয়ানের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা আবারও বাংলাদেশকে এ অঞ্চলের সংগঠনের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। সেই সাথে আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন করে বাংলাদেশকে আমন্ত্রিত সদস্য যুক্ত করারও কথা বলেন তিনি। এ সময় মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআর এর প্রোগ্রাম ডিরেক্টর চোন লাথান উপস্থিত ছিলেন। পর্তুগাল শাখা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে রাজধানী লিসবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লিসবনের রাধুনী রেস্টুরেন্টে হয় এ আয়োজন। এ সময় কেক কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী ও মাহফুজ আলম সোহাগ। বক্তব্য রাখেন পর্তুগাল শাখা বিএনপির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আব্দুল লতিফ কয়েস, শেখ নিজামুর রহমান, লিটন মিয়া, সুজন ভুইয়া সহ অনেকে। ওমানে খেদমতে উম্মতে মোহাম্মদী সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দেশটির রাজধানী মাস্কাটের উপশহর মাবেলা সানাইয়া এলাকায় মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন অতিথিরা। এতে দুরুদ সালাম পাঠ শেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। সংগঠনের সভাপতি মমজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ, দিদারুল ইসলাম তানবীর ও তমিস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের সহ সভাপতি সিআইপি নেসার উদ্দিন। উপস্থিত ছিলেন ওমান বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার, আমির হোসেন, নিজামুদ্দিন, মোহাম্মদ জিলানি খান সহ অনেকে। এইভাবে আগামী দিনগুলি যাতে সুন্দরভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারি মতো আমি আপনাদের কাছে একান্তভাবে দোয়া কামনা করছি। এই অনুষ্ঠানগুলি আপনারা উদযাপন করতেছে, এই জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। 12 সেপ্টেম্বর সৌদি আরবে শুরু হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। এই আয়োজনের বিস্তারিত জানাতে সৌদি আরবের রিয়াদে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন। ইয়াসমিন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে নানা তথ্য উপস্থাপন করেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সিইও মোহাম্মদ মকবুল হোসেন,
জানান বাংলাদেশের 16টি জেলার প্রবাসীদের ক্রিকেট দল অংশ নেবে টুর্নামেন্টে। সৌদি আরবের ক্রিকেট বোর্ড থেকে অনুমোদন নিয়ে এই আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। এতে সঞ্চালনা করেন ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয়, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে অতিথি হিসেবে থাকবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও শাহিদ আফ্রিদি। ফ্লাইট বিড়ম্বনায় পড়ে অবশেষে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুর 1টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় সন্ধ্যা 7টায়। এদিকে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 ম্যাচের জন্য দল ঘোষণা করে বাফুফে, যেখানে হামজা সমিতবিহীন স্কোয়াড ঘোষণাও ছিল চমক। তবে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলতে না পারার কষ্টের কথা জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত জাতীয় ফুটবল দলের বহনকারী বাস। একে একে নামছেন কোচিং স্টাফ সহ ফুটবলাররা। হঠাৎ জামাল ভুঁইয়াকে দেখে ভক্তদের উন্মাদনা। ক্যারিয়ারের সায়ান্নে এসেও ভক্তদের কাছে জামালের জনপ্রিয়তা কমেনি এতটুকু। গত কয়েকটি ম্যাচে এই অধিনায়কের জায়গা হয়েছে সাইড বেঞ্চেই। দর্শক হয়েই উপভোগ করতে হয়েছে দলের খেলা। এ নিয়ে নিজের আক্ষেপ লুকালেন না জামাল ভুঁইয়া। যেটা আমার খারাপ লাগছে, আমি এশিয়ান কোয়ালিফায়ার্স এখনো খেলতে পারি না। আমি লাস্ট ম্যাচ ভুটানের সাথে খেলছি আর ওই ম্যাচ আমরা দিচ্ছি। সো এটা অফকোর্স এটা কোচেস ডিসিশন, কে খেলবে কে খেলবে না, বাট আমি খেলতে চাই। মাত্র 2 দিনের পূর্ণ অনুশীলন করে নেপাল যাত্রা ক্যাবরেরা শিষ্যদের। এ নিয়ে কোচ সন্তুষ্ট হলেও ভিন্ন সুরে কথা বললেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আমরা ভালো অনুশীলন করেছি, ছেলেরাও তাদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছে। 2টি প্রস্তুতি ম্যাচেই আমরা জয়ের জন্য খেলব। এই ম্যাচগুলো দিয়েও আমরা হংকং এর প্রস্তুতি সারব। আমাদের মেইন টার্গেট হংকং। অফকোর্স আমরা চাইছি আরো ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তা ওরা 31 তারিখ জয়েন করবে। সো এটা বাফুফে কিছু করতে পারবে না এটার ব্যাপারে, বাট ওরা জয়েন করছে, আমরা হ্যাপি। সো নাও উই আর লুকিং ফরওয়ার্ড টু নেপাল। নেপালের সাথে 2টি প্রীতি ম্যাচে নেই হামজা সমিত ফাহমিদুলরা। দলের সাথে না থাকলেও ঠিকই নিজ দেশের খোঁজ রাখছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে মিস করছেন দলের সবাই। 5-6-7টা প্লেয়ার মিসিং। অফকোর্স আমরা ফিল করবো, স্পেশালি হামজা নাই। সো এটা আমরা ফিল করবো। আমি গতকাল হামজার সাথে আলাপ করছি। সো হামজা একটা স্মল ইঞ্জুরি পাইছে, বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস, বাট হংকংয়ের সাথে উনি আসবে। তবে দল ঘোষণায়ও চমক উপহার দিয়েছে বাফুফে। দল যখন নেপালের পথে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হয় 23 সদস্যের দল। এমনকি নেপালে যাওয়ার আগে করা হয়নি কোনো সংবাদ সম্মেলন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে যোগ। অদ্ভুত শোনালেও এ পদ্ধতিতে চিকিৎসা করা হয় তুরস্কের কয়েকটি হাসপাতালে, যা পরিচিত লিচ থেরাপি নামে। পরজীবী এ প্রাণীটির সাহায্যে রোগীদের শরীর থেকে দূষিত রক্ত বের করা হয়। প্রাচীনকালে তুরস্কে ব্যবহার করা হতো এই পদ্ধতি, যার সাথে ঘটানো হয়েছে আধুনিকতার সমন্বয়। কাচের জারে নড়াচড়া করছে বেশ কিছু যোগ। রক্তচোষা এই প্রাণীটিকে দেখা মাত্রই ভয়ে হিম হয়ে যান অনেকেই। তবে ব্যতিক্রম এই নারী। জোকের কামড় খেতে আগ্রহের সাথেই বাড়িয়ে দিয়েছেন পা। অবিশ্বাস্য মনে হলেও এমনটা প্রতিনিয়তই ঘটছে তুরস্কের বেশ কিছু হাসপাতালে। ভয়ঙ্কর এ পরজীবীটির সাহায্যেই রোগীদের শুশ্রূষা করছেন চিকিৎসকরা। এ পদ্ধতির চিকিৎসাকে বলা হয় লিচ থেরাপি। সম্প্রতি প্রথাগত চিকিৎসায় সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ এ চিকিৎসার দিকে ঝুঁকছেন দেশটির বাসিন্দারা। প্রতিটি রোগীর জন্য আলাদা যোগ ব্যবহার করা হয়, এতে সংক্রমণের ঝুঁকি কমে। তাই আমি হাসপাতালে এসে এই ট্রিটমেন্ট নিতে পছন্দ করি। পাশেই চিকিৎসা নিচ্ছেন অপর এক রোগী, তবে ভিন্ন পন্থায়। তার পিঠে বসানো হয়েছে মোট 8টি সাকশন কাপ। পরবর্তী 15 মিনিট এভাবেই উপর হয়ে শুয়ে থাকবেন তিনি। ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যাবে দূষিত রক্ত। ধারণা, এ চিকিৎসাতেই কমবে ঘাড় ও পিঠের তীব্র যন্ত্রণা। অপারেশনের আগের দিন, অপারেশনের দিন এবং পরের দিন, এই 3 দিন আমাকে ডায়েট মেনে চলতে হয়েছে। দুধ, মাছ, ডিম, দইয়ের মতো খাবার খেতে মানা করা হয়েছিল। এটাই আমার জন্য সবচেয়ে কষ্টকর ছিল।
ব্যতিক্রমধর্মী এসব চিকিৎসা তুরস্কে হাজামাত নামে পরিচিত। প্রাচীনকাল থেকে প্রচলন থাকলেও ক্রমেই মূলধারার চিকিৎসায় সংযুক্ত হচ্ছে এগুলো। বিশেষ করে মাইগ্রেন ও জয়েন্টে ব্যথার মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে বেশ উপকারী এ ধরনের চিকিৎসা। এ ধরনের চিকিৎসা শত শত বছর ধরে প্রচলিত রয়েছে। নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে প্রোলোথেরাপি ও মিউজিক থেরাপির মতো পদ্ধতিও। এমন মোট 15 ধরনের চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে সরকার। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির 81টি রাজ্যের বেশিরভাগই পেশাদার ডাক্তাররা এসব পদ্ধতি ব্যবহার করছেন রোগীদের শুশ্রূষায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢল আর হরকাবানে আবারও বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। হিমাচল এবং জম্মু কাশ্মীরে ধসে পড়েছে একাধিক সেতু এবং সড়ক। পাথরের নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি। অন্যদিকে পাঞ্জাবে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। যমুনা নদীতে বিপদসীমার কয়েক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। এই দৃশ্য হিমাচল প্রদেশের। পানির তীব্র স্রোত এভাবেই ভাসিয়ে নেয় আস্ত একটি সেতু। পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের প্রদেশটি। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে ধসে গেছে অনেক স্থাপনা, চাপা পড়েছে ঘরবাড়ি। টানা ও ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি, কাশ্মীর এবং হরিয়ানা প্রদেশ। এরই মধ্যে ডুবে গেছে এসব রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টিপাতের সাথে সাথে চলছে নদী ভাঙন এবং পাহাড় ধসের ঘটনা। অন্যদিকে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে প্লাবিত হচ্ছে শহরের নিচু এলাকা। যমুনার পানি ভয়ঙ্করভাবে ভাসিয়ে নিয়ে চলেছে আশেপাশের ঘরবাড়ি, বাদ যাচ্ছে না সামনে পড়া ব্রিজ কিংবা কালভার্টও। এদিকে পাঞ্জাবের পরিস্থিতিও আরও অবনতি হয়েছে। বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ। উদ্ধার তৎপরতা চলছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।